নাম সোহেল ভাই, বয়স 50-এর কোঠায়। তাকে সবাই এলাকার চাপাবাজ বা মিথ্যাবাদী বলে চেনে। সে চায়ের দোকানে বসে বড় বড় গল্প দেয়। কখনো বলে সে মন্ত্রীর সাথে ডিনার করেছে, কখনো বলে তার এক সময় কোটি টাকার ব্যবসা ছিল। তার পরনে থাকে মলিন জামা, কিন্তু পকেটে একটা ভাঙা দামি কলম সবসময় রাখে। এলাকার যুবকরা তাকে নিয়ে হাসাহাসি করে, কেউ তাকে গুরুত্ব দেয় না। তাকে নিছক একজন বিনোদনের পাত্র মনে করা হয়। সোহেল ভাই চায়ের কাপ হাতে খুব আয়েশ করে বসে আছেন। চারপাশে এলাকার কিছু যুবক। সোহেল ভাই বলছেন, আরে জানিস, 90-এর দশকে যখন আমি জাপানে ছিলাম, টয়োটা কোম্পানির মালিক আমার কাছে বুদ্ধি নিতে আসতো। যুবকদের একজন রফিক বিদ্রুপের হাসি হেসে বলে, থাক সোহেল ভাই, আর ছাড়বেন না। জাপানে ছিলেন তো এখন এই ভাঙা মেজবা বাড়িতে কেন? টয়োটা কোম্পানি কি আপনাকে পচা বিস্কুট খেতে বলেছিল? সবাই হো হো করে হেসে ওঠে। সোহেল ভাই রাগ করেন না, শুধু ম্লান হাসেন। বলেন, সময় বাবা, সময় সব বদলে দেয়। এলাকায় একটি এতিমখানা ও বৃদ্ধাশ্রম আছে, যার নাম ছায়ানীড়। এটি চালায় একজন দয়ালু কিন্তু অসহায় শিক্ষক, মাস্টার মশাই। হঠাৎ একদিন সেখানে কিছু গুন্ডা এবং একজন কর্পোরেট এজেন্ট আসে। এজেন্ট জানায়, আগামী 7 দিনের মধ্যে এই জায়গা খালি করতে হবে। এই জমির মালিকানা এখন রয়্যাল বিল্ডার্সের। এখানে শপিং মল হবে। মাস্টার মশাই কান্না জড়িত কণ্ঠে বলেন, 50টা এতিম বাচ্চা আর 20 জন বৃদ্ধ মানুষ কোথায় যাবে? এজেন্ট হুমকি দিয়ে বলে, এটা আমাদের দেখার বিষয় না। 50 লাখ টাকা দিলে জমি আপনাদের থাকবে, না হলে বুলডোজার চলবে। সবাই যখন হতাশ, তখন সোহেল ভাই সেখানে আসেন। ভিড় ঠেলে সামনে এসে বলেন, চিন্তা করবেন না মাস্টার মশাই, 50 লাখ টাকা তো আমি ব্যবস্থা করব। ভিড়ের মধ্য থেকে রফিক আবার চিঁচিয়ে ওঠে, ওই থামেন তো মিয়া, নিজের চায়ের বিল দিতে পারেন না, আসছেন 50 লাখ টাকার গল্প দিতে। দয়া করে এই সিরিয়াস মুহূর্তে আপনার চাপাবাজি বন্ধ রাখেন। সবাই সোহেল ভাইকে ধিক্কার দিয়ে বের করে দেয়। সোহেল ভাই মাথা নিচু করে চলে যান, কিন্তু তার চোয়াল ছিল শক্ত। দর্শক, এখানে সোহেল ভাইয়ের জীবনের অন্য এক রূপ দেখবে। তিনি শহরের এক বড় জুয়েলারি শপে যান। তার হাতে সেই পুরনো ভাঙা কলমটা। তিনি সেটা কাউন্টারে দিয়ে কিছু একটা বলেন। দোকানদার তাকে অপমান করে বের করে দেয়। এরপর তিনি এক বড় হসপিটালে যান, যেখানে তিনি একসময় ডোনেশন দিতেন। কিন্তু তার বর্তমান পোশাক দেখে সিকিউরিটি গার্ড তাকে ঢুকতেই দেয় না। সোহেল ভাই রাস্তায় বসে পড়েন, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তিনি বিড়বিড় করে বলেন, সবাই ভাবে আমি বানিয়ে গল্প বলি, কিন্তু আমি যে সত্যিটা কাউকে বিশ্বাস করতে পারি না। 7 দিন পার হয়ে গেছে। বুলডোজার নিয়ে রয়্যাল বিল্ডার্সের মালিক জনাব আরমান চৌধুরী নিজে এসেছেন। এলাকাবাসী বাধা দিচ্ছে, পুলিশ লাঠিচার্জের প্রস্তুতি নিচ্ছে। মাস্টার মশাই এতিম বাচ্চাদের জড়িয়ে ধরে কাঁদছেন। রফিক এবং অন্য যুবকরা ইট পাটকেল নিয়ে তৈরি। পরিস্থিতি খুব উত্তপ্ত। হঠাৎ একটা রিকশা এসে থামে। রিকশা থেকে নামেন সোহেল ভাই। তার হাতে একটা ছোট ব্রিফকেস। তিনি কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে যান। রফিক চিৎকার করে বলে, সোহেল ভাই সরে যান, আটক করার সময় এটা না। সোহেল ভাই কারো কথা না শুনে সোজা আরমান চৌধুরীর বিল্ডার্সের মালিক গাড়ির সামনে গিয়ে দাঁড়ান। আরমান চৌধুরী গাড়ি থেকে নামেন, চোখে কালো চশমা, অহংকারী ভাব। তিনি বলেন, কেই পাগল, সরাও একে। সোহেল ভাই নিচু গলায় বলেন, আরমান, আমাকে চিনতে পারছো? আরমান চৌধুরী বিরক্ত হয়ে চশমা খোলেন। তিনি সোহেল ভাইয়ের মলিন মুখের দিকে তাকান। তারপর তার চোখ পড়ে সোহেল ভাইয়ের শার্টের পকেটে রাখা সেই ভাঙা কলমটার দিকে। কলমটার গায়ে খোদাই করা নাম এস খান। মুহূর্তের মধ্যে আরমান চৌধুরীর চোখ বড় হয়ে যায়। তার হাত থেকে দামি মোবাইলটা পড়ে যায়। সবাই অবাক হয়ে দেখে, যেই আরমান চৌধুরী পুলিশ দিয়ে সবাইকে পেটাচ্ছিলেন, তিনি হঠাৎ দৌড়ে এসে সোহেল ভাইয়ের পা জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। স্যার, আপনি এই অবস্থায়? পুরো এলাকা নিস্তব্ধ, পিংপতন নীরবতা। রফিক এবং মাস্টার মশাই হাঁ করে তাকিয়ে আছেন। আরমান বলতে শুরু করেন, আপনারা যাকে পাগল বা চাপাবাজি ভাবছেন, ইনি সোহেল খান। 20 বছর আগে দেশের অন্যতম সেরা শিল্পপতি ছিলেন। আমি ছিলাম ওনার অফিসের পিয়ন। আমার মা যখন ক্যান্সারে মারা যাচ্ছিলেন, ইনি ওনার নিজের কোম্পানির শেয়ার বিক্রি করে আমার মায়ের চিকিৎসা করিয়েছেন, আমাকে পড়াশোনা করিয়েছেন। তারপর একদিন ওনার পার্টনার তাকে ধোঁকা দিয়ে সব কেড়ে নেয়। তিনি নিঃস্ব হয়ে যান, কিন্তু তার সততা আর উদারতা কখনো হারাননি। তিনি আমাকে এই মন্ট ব্লাঙ্ক কলমটা দিয়ে বলেছিলেন, আরমান, বড় মানুষ হও, কিন্তু অমানুষ হইও না। সোহেল ভাই আরমানকে টেনে তোলেন। তিনি ব্রিফকেসটা খোলেন। তার ভেতরে কিছু নেই, শুধু পুরনো কিছু খবরের কাগজের কাটিং, মেডেল। সোহেল ভাই হেসে বলেন, আমার কাছে টাকা নেই রে আরমান। আমি বলেছিলাম টাকা দেব, কিন্তু জোগাড় করতে পারিনি। তাই ভাবলাম, আমার হাতে গড়া মানুষটা যদি আমাকে চিনতে পারে, তবে হয়তো এই এতিমগুলোকে রাস্তায় ছুঁড়ে ফেলবে না। তুই কি সত্যি এতিমখানাটা ভেঙে দিবি? আরমান কান্নায় ভেঙে পড়েন। তিনি ঘোষণা দেন, আজ থেকে এই জমি
এবং এই এতিমখানার আজীবন দায়িত্ব আমার। আর এই বিল্ডিংয়ের নাম হবে সোহেল খান ভবন। রফিক এবং এলাকার ছেলেরা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যেই লোকটাকে তারা বছরের পর বর চাপাবাজ বলে অপমান করেছে, তিনি আসলে একজন নীরব কিংবদন্তি। সোহেল ভাই রফিকের কাঁধে হাত রাখেন, বলেন, মানুষের বর্তমান দেখে তার অতীত বিচার করিস না বাবা। আর সব গল্প বানানো হয় না, কিছু গল্প জীবন দিয়ে লিখতে হয়। আমরা প্রায়শই মানুষের পোশাক আর বর্তমান অবস্থা দেখে তাদের বিচার করি। আমরা জানি না আমাদের আশেপাশের অনেকেই হয়তো একসময় নিজের সর্বস্ব দিয়ে অন্যের জীবন করেছেন। কাউকে সম্মান দিতে তার ব্যাংক ব্যালেন্স নয়, তার ত্যাগের ইতিহাস জানা প্রয়োজন। সোহেল ভাই আবার সেই চায়ের দোকানে বসে আছেন, কিন্তু আজ কেউ হাসছে না। রফিক নিজের হাতে তাকে চা বানিয়ে দিচ্ছে। সোহেল ভাই মুচকি হেসে বলছেন, জানিস, একবার আমেরিকাতে, এবার সবাই মন দিয়ে তার কথা শুনছে, কারণ তারা জানে এটা হয়তো গল্প নয়, এটা ইতিহাস। গল্পের কোন অংশটা আপনার সবথেকে ভালো লেগেছে কমেন্টে আমাদের জানান। পরের ভিডিওতে আপনি কার কাহিনী শুনতে চান, আপনার মতামত আমাদের কাছে খুব দাম। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন।